হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে, এবং তার সঙ্গে রিলেটেড আরও প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা হতে চলেছে। প্রচুর প্রশ্ন এবং সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য সহযোগে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। এটা আমাদের পার্ট 30 ভিডিও। এর আগে আরও 29টা পার্ট দেওয়া হয়েছে। যদি সেগুলো আপনারা না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে তথ্য সহযোগে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, প্রথম গরিব রথ ট্রেনটি কোথায় শুরু হয়েছিল? এখানে অপশান কি কি রয়েছে? অমৃতসর থেকে শারসা, দিল্লি থেকে চেন্নাই, দিল্লি থেকে পাটনা, দিল্লি থেকে মুম্বাই। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর, আই হোপ আপনারা আগে চেষ্টা করুন, আই হোপ আপনারা পারবেন। এটা খুব একটা কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন। প্রথম গরিব রথ ট্রেনটি কোথা থেকে শুরু হয়েছিল? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অমৃতসর থেকে শারসা। প্রথম গরিব রথ ট্রেনটি শুরু হয়েছিল অমৃতসর থেকে শারসা। এবং এই যে ট্রেনটি যখন চালু হয়েছিল তখন রেলমন্ত্রী কে ছিলেন, অর্থাৎ কোন রেলমন্ত্রীর উদ্যোগে এই প্রথম গরিব রথ ট্রেন চালু হয়েছিল? তিনি হচ্ছেন লালু প্রসাদ যাদব। কারণ এই প্রথম গরিব রথ ট্রেনটি যখন চালু হয়েছিল তৎকালীন রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। এবং এই গরিব রথ যে ট্রেন চালু করা, লালু প্রসাদ যাদব এই যে গরিব রথ ট্রেনটি চালু করেছিলেন তার উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল সাধারণ এবং মধ্যবিত্ত শ্রেণীর যে যাত্রীরা আছে তারা যাতে সস্তায় শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে যাত্রা করার সুবিধা পায়, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই গরিব রথ ট্রেনটি চালু করা হয়েছিল। এবং এই যে গরিব রথ ট্রেন, এই গরিব রথ ট্রেনের শীততাপ নিয়ন্ত্রিত কামরার ভাড়া অন্যান্য যে কোনো এসি কামরার থেকে তুলনামূলক অনেকটাই কম। এই কারণেই এই ট্রেনের নাম রাখা হয়েছিল গরিব রথ। নেক্সট প্রশ্ন, মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিলেন? প্রশ্নটা প্রথমেই ভালো করে জেনে নিন। জেনারেল ডায়ার না, এখানে বলা হচ্ছে মাইকেল ও ডায়ারকে কে হত্যা করেছিল। এখানে অপশান কি কি রয়েছে? ভগৎ সিং, উধম সিং, বিনয় বসু, ক্ষুদিরাম। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উধম সিং। মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং। কিন্তু কেন হত্যা করেছিলেন সেটাও পুরো জেনে নিতে হবে, প্রেক্ষাপটটা জেনে নিতে হবে। 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড হয়েছিল। সুতরাং আমরা এখান থেকে কি দেখে নিলাম? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 সালের 13ই এপ্রিল। সালটা এবং ডেটটা অবশ্যই মনে রাখতে হবে। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্যই উধম সিং কিন্তু এই মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন। এবং কবে হত্যা করেছিলেন? তিনি 1940 সালের 13ই মার্চ মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে হত্যা করেন। এই যে জালিয়ানওয়ালাবাগের যখন হত্যাকাণ্ড হয়েছিল তখন এই যে মাইকেল ও ডায়ার তিনি কোন পদে ছিলেন? তিনি ছিলেন পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর। তিনি পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর পদে ছিলেন। এবং এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল এই হত্যাকাণ্ডকে তিনি পুরোপুরি সমর্থন করেছিলেন। এই কারণেই উধম সিং তাকে হত্যা করেছিল। এবং এই যে তিনি হত্যা করেছিলেন, এই হত্যা করার কারণে উধম সিংকে বিচারে ফাঁসি দেওয়া হয় এবং সেই ফাঁসি কার্যকর হয়েছিল 31শে জুলাই 1940 খ্রিস্টাব্দে। পরবর্তী সময় 1974 সালে, সালটা অবশ্যই মনে রাখবেন, 1974 সালে তার যে দেহাবশেষ ছিল যেটা ইংল্যান্ডে ছিল সেটা ভারতে নিয়ে আসা হয় এবং পাঞ্জাবে যথাযোগ্য মর্যাদায় তাকে সমাধিস্থ করা হয়। সুতরাং উধম সিং সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে জেনে নিলাম, প্লাস কিছুটা জালিয়ানওয়ালাবাগের সেই প্রেক্ষাপটও আমরা এখান থেকে আলোচনা করে নিলাম। সুতরাং একটা জায়গা থেকে কতগুলো প্রশ্ন হলো ভাবুন। নেক্সট, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয় শিল্পের লাইসেন্স রাজ কোন অর্থমন্ত্রীর উদ্যোগে উঠে যায়? এখানে অপশান কি কি রয়েছে? পি চিদম্বরম, মনমোহন সিং, জন মাথাই, সি.ডি. দেশমুখ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মনমোহন সিং। ভারতীয় শিল্পের লাইসেন্স রাজ অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগে উঠে যায়, কারণ সেই সময় মনমোহন সিং ছিলেন ভারতের অর্থমন্ত্রী। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন
পিভি নরসিমহা রাও। এটাও কিন্তু মনে রাখতে হবে, উল্টো আসতে পারে। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন, এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও, এবং এই পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং দুজনার উদ্যোগে ভারতীয় শিল্পের লাইসেন্স রাজ উঠে গেছিল। এবং সালটা কত, সালটা অবশ্যই মনে রাখতে হবে, 1991 সালে। এর আসল কারণ কি ছিল, কারণটাও আমাদের জেনে নেওয়া দরকার। কারণ শিল্পের লাইসেন্স রাজ উঠলো, তার কারণ কি ছিল? কারণ ছিল ভারতের স্বাধীনতার পর কোনো বড় শিল্প বা কোনো বড় ব্যবসা করতে হলে অনেক রকম অনুমতি এবং বিভিন্ন রকম লাইসেন্স নিতে হতো। এর ফলে কি হতো, এর ফলে বিভিন্ন রকম জটিলতা তৈরি হতো। শুধুমাত্র যে শুধু লাইসেন্সের জটিলতা না, অনেক রকম আমলাতান্ত্রিক জটিলতাও কিন্তু তৈরি হতো। এবং এর ফলে কি হতো, এর ফলে বিভিন্ন রকম ব্যবসা, যারা উদ্যোগ নিচ্ছেন ব্যবসা করার বা শিল্প করার, সেই সময় যে শিল্পের যে উন্নয়ন বা ব্যবসার যে উন্নয়ন, তা ব্যাপকভাবে ব্যাঘাত ঘটতো। এই কারণেই এই লাইসেন্স রাজকে তুলে দেওয়া হয়েছিল এবং অনেকটা সরলীকরণ করা হয়েছিল, যাতে সহজে মানুষ ব্যবসা করতে পারে বা সহজে শিল্প নির্মাণ করতে পারে। এবং এটা 1991 সালে মনমোহন সিং এবং পিভি নরসিমহা রাওয়ের উদ্যোগে হয়েছিল। এখান থেকে আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে মনমোহন সিং কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থমন্ত্রীর পদ সামলেছিলেন? সময়টা হচ্ছে 1991 থেকে 1996 সাল পর্যন্ত। 1991 থেকে 1996 সাল পর্যন্ত মনমোহন সিং অর্থমন্ত্রীর পদ সামলেছিলেন এবং পরবর্তীকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? প্রশ্নটা কিন্তু সহজ, প্রশ্নটা সহজ। আই হোপ অনেক স্টুডেন্টের সঠিক উত্তর এর মধ্যে করে ফেলেছেন, কিন্তু এর সঙ্গে রিলেটেড যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কঠিন। তো দেখে নেওয়া যাক, পুরো বিষয়টা দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? এখানে অপশন কি কি রয়েছে? 60 বছর, 62 বছর, 65 বছর, 66 বছর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 65 বছর। কিন্তু এবার প্রশ্ন কি আসে, 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর গ্রহণ করেন, এটুকু আমরা জেনে নিলাম। কিন্তু একজন সুপ্রিম কোর্টের বিচারপতি বর্তমান সময়ে সুপ্রিম কোর্টে মোট কতজন বিচারপতি রয়েছেন? এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে আপনি কি উত্তর দেবেন? বর্তমানে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা হচ্ছে 34। সংখ্যাটা অবশ্যই মনে রাখবেন, যদি এটা পরবর্তী সময় চেঞ্জ হতে পারে, কিন্তু বর্তমান সময়ে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা 34। এবং এই 34 জনের মধ্যে একজন হচ্ছে সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি, এবং বাকি যে 33 জন আছেন তারা হচ্ছেন সাধারণ বিচারপতি। এবার এখান থেকে আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা কি? সেটা হচ্ছে বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা সিজিআই বা প্রধান বিচারপতি কে, তার নাম কি? তার নাম হচ্ছে ভূষণ রামকৃষ্ণ গবাই। নামটা কিন্তু মনে রাখুন, ভূষণ রামকৃষ্ণ গবাই। এবং তিনি কতদিন পর্যন্ত এই সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার পদ সামলাবেন? তিনি 23শে নভেম্বর 2025 পর্যন্ত এই পদ সামলাবেন এবং তারপর তিনি অবসর নেবেন এবং নতুন কেউ সিজিআই পদে অধিষ্ঠিত হবেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? এখানে অপশন কি কি রয়েছে? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বেঙ্গালুরু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে অবস্থিত। এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যায়, প্রশ্নটা যদি আপনাদের এভাবে করে যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটি বেঙ্গালুরুতে অবস্থিত, সেটি কার সক্রিয় সমর্থনে বা উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? সেক্ষেত্রে উত্তর কি হবে? সেক্ষেত্রে উত্তরটা অবশ্যই জেনে রাখতে হবে। তিনি হচ্ছেন জামশেদজি টাটা। এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা হওয়ার পিছনে সব থেকে বড় উদ্যোগ বা সক্রিয় সমর্থন ছিল জামশেদজি টাটার। এবং এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। সালটাও অবশ্যই মনে রাখবেন, 1909 সালে এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা হয়েছিল জামশেদজি টাটার সক্রিয় সমর্থনে বা উদ্যোগে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি জ্বলনশীল নয় কিন্তু দহনে সহায়ক? এর অপশন কি কি রয়েছে? হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড,
অক্সিজেন, নাইট্রোজেন। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অক্সিজেন। অক্সিজেন কিন্তু নিজে জ্বলে না, কিন্তু অক্সিজেন দহনে সাহায্য করে। অর্থাৎ কোনো জায়গায় যদি অক্সিজেন না থাকে সেই ক্ষেত্রে দহন সম্ভব না। যে কোনো রকম দহনের জন্য বা আগুন জ্বালানোর জন্য কি কি প্রয়োজন? একটা দাহ্য পদার্থ দরকার, সঙ্গে দরকার হিট বা তাপ, যেটার মাধ্যমে আগুনটা জ্বলবে। কারণ যদি শীতল জায়গা হয় বা ঠান্ডা সারফেস হয় সেক্ষেত্রে কিন্তু আগুন জ্বলবে না। এবং সঙ্গে দরকার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া কখনোই দহন সম্ভব নয়। সুতরাং দহন বা এই আগুনকে নেভানোর জন্য কি ইউজ করতে পারে? অক্সিজেনকে কাট করে দেওয়া যেতে পারে। অর্থাৎ অক্সিজেন যদি আগুন না পায় সেক্ষেত্রে কিন্তু আগুন নিভে যাবে। অর্থাৎ অক্সিজেন দহনে সাহায্য করে, নিজে দহন হয় না কিন্তু দহনে সাহায্য করে। কারণ আপনারা দেখেছেন যে ধরুন একটা মোমবাতি জ্বলছে, মোমবাতিটা টেবিলের উপর জ্বলছে, তার উপর যদি একটা গ্লাস চাপা দিয়ে দেন, কাঁচের গ্লাস, দেখবেন কিছুক্ষণ জ্বলার পরেই মোমবাতিটা নিভে যাবে। কারণ কি? তার ভিতরে যে পরিমাণ অক্সিজেন ছিল সেই অক্সিজেনটা দহনে সাহায্য করলো, এবং অক্সিজেনটা যখন আর থাকলো না, অক্সিজেনটা যখন শেষ হয়ে গেল, সেটা যখন কার্বন ডাই অক্সাইড হয়ে গেল, সেই সময় কিন্তু সঙ্গে সঙ্গে আগুনটা নিভে গেল। অর্থাৎ আমরা এখান থেকে কি জানলাম? অক্সিজেন নিজে জ্বলে না কিন্তু দহনে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, কেনিয়ার পূর্বে কোন মহাসাগর অবস্থিত? এখানে অপশান কি কি রয়েছে? প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এই যে প্রশ্ন, যাদের ভৌগোলিক বৈশিষ্ট্য সম্বন্ধে ভালো জ্ঞান না থাকবে, যারা খুব ভালোভাবে ম্যাপ স্টাডি না করবে, তাদের পক্ষে কিন্তু এইরকম প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আপনারা যতই বই পড়ুন না কেন, যতই স্টাডি করুন, এর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ম্যাপ স্টাডি করতে হবে। আপনারা যদি চাকরির পরীক্ষার সঠিকভাবে প্রিপারেশান নেন, আপনাদের কিন্তু ম্যাপ স্টাডি করতে হবে। বসে সময়ের নিয়ে অনেক সময় ধরে দেখতে হবে কোন দেশ কোন জায়গায় অবস্থিত, তার উত্তরে কোন দেশ, বা কোন সাগর কোথা দিয়ে গেছে, কোন সাগরের পাশে কোন কোন দেশ, কোন মহাদেশ কোন জায়গায় অবস্থিত, কোন খাল কোথা দিয়ে গেছে, সমস্ত কিছু, কোন বনভূমি জঙ্গল কোন দেশের মধ্যে রয়েছে, সমস্ত কোন হ্রদ কোন কোন দেশের মধ্যে রয়েছে, এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। আর এগুলো একমাত্র আপনি যত ম্যাপ স্টাডি করবেন তবে আপনি জানতে পারবেন। সুতরাং এই প্রশ্নটা একমাত্র তারাই পারবে যারা খুব ভালোভাবে ম্যাপ স্টাডি করে। এখানে অপশান কি কি রয়েছে? কেনিয়ার পূর্বে কোন মহাসাগর অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আরব সাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ভারত মহাসাগর। কেনিয়ার পূর্বে ভারত মহাসাগর অবস্থিত। এইবার হচ্ছে আমরা যখন আলোচনা করছি, সুতরাং কেনিয়ার পুরো ভৌগোলিক অবস্থানটা সম্বন্ধে আমরা জেনে নিই। যে কেনিয়ার পূর্বে আমরা জেনে নিলাম ভারত মহাসাগর অবস্থিত। তো উত্তরে কি অবস্থিত? উত্তরে দুটি দেশ অবস্থিত, এবং সেই দুটি দেশ কি কি? দক্ষিণ সুদান এবং ইথিওপিয়া। এই দুটি দেশ উত্তরে অবস্থিত কেনিয়ার। কেনিয়ার পশ্চিমে কোন দেশ অবস্থিত? কেনিয়ার পশ্চিমে হচ্ছে উগান্ডা, এবং দক্ষিণে হচ্ছে তানজানিয়া। অর্থাৎ কেনিয়ার তিন দিকে হচ্ছে চারটি দেশ অবস্থিত। এখান থেকে আমরা জেনে নিলাম। এবার এখান থেকে কেনিয়ার সম্বন্ধে যতক্ষণ আলোচনা করছি, আর একটু ডিটেলস আলোচনা করে নেওয়া যাক যে কেনিয়া কোন মহাদেশে অবস্থিত। আই হোপ সবাই পারবেন, কারণ এটা খুবই সহজ, কারণ কেনিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত। এটা খুব সহজ প্রশ্ন। কিন্তু এবার যদি জিজ্ঞাসা করা হয় কেনিয়ার রাজধানীর নাম কি, আই হোপ 50% স্টুডেন্ট পারবেন না, 50% স্টুডেন্ট পারবেন যারা মোটামুটি স্টাডি করে। কেনিয়ার রাজধানী হচ্ছে কি? নাইরোবি। যে কোনো দেশের রাজধানী সম্বন্ধে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো কিন্তু যত স্টাডি করবেন তত আস্তে আস্তে হবে, এবং শুধু স্টাডি না, সঙ্গে প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট প্র্যাকটিস করতে হবে, যার মাধ্যমে কিন্তু এগুলো মনে থাকবে। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। শুধুমাত্র দেশের না, আমাদের ইন্ডিয়ার মধ্যে যতগুলো রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের রাজধানীও কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। কেনিয়ার রাজধানী আমরা কি জানলাম? নাইরোবি। এখান থেকে আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে কেনিয়ার মুদ্রার নাম কি? বহু সময় পরীক্ষায় আসে যে অমুক দেশের মুদ্রার নাম কি, বা অমুক মুদ্রা কোন দেশের, এই প্রশ্ন কিন্তু আসে। সেক্ষেত্রে উত্তর কি হবে? কেনিয়ার মুদ্রার নাম হচ্ছে কেনিয়ান সিলিং। অবশ্যই মাথায় রাখবেন, কেনিয়ান সিলিং। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসছে, এবং প্রশ্নটা এখন মোটামুটি সহজ মনে হতে পারে, কিন্তু প্রশ্নটা আরও কঠিন কীভাবে হতে পারে সেটাও আমি আলোচনা করব। এখানে অপশান কী কী রয়েছে? ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তাইবজি, রহিমুদ্দৌলা সাহানি, সৈয়দ মোহাম্মদ বাহাদুর। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বদরুদ্দিন তাইবজি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন
তায়েবজি। এতদূর পর্যন্ত জানলাম। এইবার আমাদের দুটো জিনিস কিন্তু অবশ্যই জানা দরকার। সেই দুটো জিনিস কি? যে তিনি কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এবং তিনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সালটা কি? সালটা হচ্ছে 1887 সাল। 1887 সালে তিনি সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের। এবং কোথায় হয়েছিলেন, কোন জায়গায় এই অধিবেশন হয়েছিল, সেটা হচ্ছে মাদ্রাজ। মাদ্রাজ অধিবেশনে 1887 সালে বদরুদ্দিন তায়েবজি সভাপতিত্ব করেছিলেন। এইবার ধরুন প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল যে কততম অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। কততম অধিবেশন? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, যে কোনো হতে পারে। এবার আপনি কি করে বার করবেন? ধরুন পরীক্ষায় হঠাৎ করে প্রশ্নটা চলে আসলো, আপনি জানেন তিনি 1887 সালে হয়েছিল, মাদ্রাজ অধিবেশন হয়েছিল, তিনি প্রথম মুসলিম সভাপতি, কিন্তু কততম আপনি জানেন না। এবার এটা কি করে জানবেন? এটা জানার একটা সহজ উপায় কি? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালে। প্রত্যেক বছর অধিবেশন হয়। 1885 সালে প্রথম অধিবেশন হয়েছিল। সুতরাং দ্বিতীয় অধিবেশন কত সালে হয়েছিল? 1886 সালে। সুতরাং বোঝাই যাচ্ছে তৃতীয় অধিবেশন কত সালে হয়েছিল? অর্থাৎ 1887 সালে। সুতরাং জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তায়েবজি। সালটা 1887 সাল এবং জায়গাটা হচ্ছে মাদ্রাজ। এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে তো এই আলোচনা করলাম, প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটা আপনাদের প্রশ্ন থাকলো, আপনারা কমেন্ট বক্সে জানান। আই হোপ ম্যাক্সিমাম জনের এর সঠিক উত্তর জানেন। প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন সেটি কমেন্ট বক্সে জানান, সেটা আমি উত্তরে বলবো না। এখানে আরও যে তিনজনের নাম রয়েছে, ফিরোজ শাহ মেহতা, রহিমউদ্দৌলা শাহানি, সৈয়দ মোহাম্মদ বাহাদুর, এনারা তিনজনাও কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন বিভিন্ন বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন অধিবেশনে। তো সেটা সম্বন্ধেও আমাদের মোটামুটি একটু জেনে রাখা দরকার। প্রথমেই দেখে নিই ফিরোজ শাহ মেহতা সম্বন্ধে। ফিরোজ শাহ মেহতা 1890 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সালটা অবশ্যই মনে রাখবেন, 1890 সাল, এবং কোথায়? কলকাতা অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কে রয়েছেন? রহিমউদ্দৌলা শাহানি। রহিমউদ্দৌলা শাহানি 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। অর্থাৎ 1896 সালেও কলকাতায় অধিবেশন হয়েছিল। 1890 সালে ফিরোজ শাহ মেহতা তিনি কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন এবং 1896 সালে রহিমউদ্দৌলা শাহানি কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। এবং নেক্সট থাকছেন কে? সৈয়দ মোহাম্মদ বাহাদুর। তিনি 1913 খ্রিস্টাব্দে, সালটা অবশ্যই মনে রাখবেন, 1913 খ্রিস্টাব্দে করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাতা কে? এখানে অপশান কি কি রয়েছে? গিরিশচন্দ্র ঘোষ, দেবেন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উইলিয়াম কেরি। এর সঠিক উত্তর কি? এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান মিরর পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এটা তো আমরা জেনে নিলাম। এবার এখান থেকে আর কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে? এখান থেকে দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে। সেই দুটো প্রশ্ন কি? যে কত খ্রিস্টাব্দে এই ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন কি হতে পারে? এই ইন্ডিয়ান মিরর পত্রিকা কোথায় প্রকাশিত হয়েছিল? এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। সুতরাং দুটো প্রশ্নের উত্তরই আমাদের জেনে রাখা দরকার। ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয়েছিল কলকাতায় এবং কত খ্রিস্টাব্দে? 1862 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম প্রকাশিত হয়েছিল। সুতরাং পুরো জিনিসটা ডিটেলসে এইভাবে মনে রাখবেন। ইন্ডিয়ান মিরর পত্রিকা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন কলকাতায় এবং 1862 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়েছিল। এইভাবে কিন্তু পুরো জিনিসটা মনে রাখতে হবে। শুধুমাত্র একটা কোশ্চেনের অ্যান্সার মনে রাখলে হবে না, বা এখানে আমরা শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর বলার জন্য ভিডিও তৈরি করছি না। পুরো জিনিসটা যাতে আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, পুরো তথ্য সমেত বিস্তারিত আলোচনার মাধ্যমে যাতে আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়া যায়, এবং এখান থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন এবং এই রিলেটেড অন্য প্রশ্নও আসুক না কেন, সেক্ষেত্রে যাতে আপনারা সঠিক উত্তর করে আসতে পারেন, সেটাই হচ্ছে আমাদের মেন চেষ্টা। এই ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন,
কমেন্ট করুন এবং এখনও পর্যন্ত এই স্কুল এডুকেশন চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।